আর আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে তুলা রাশি বা লগ্নের 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, অর্থাৎ তুলা রাশি বা লগ্নের 2025 সাল কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন, মানুষের মধ্যে ঈশ্বর সমস্ত কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমাদের যথা দৃষ্টি তথা সৃষ্টি, অর্থাৎ আমরা যেই ব্যাপার নিয়ে বেশি ভাবি সেইটাই কিন্তু আমরা পরিণত হই। তাই আপনি আজকে কোন ব্যাপারকে বেশি গুরুত্ব দিচ্ছেন জীবনে, সেই অনুযায়ী কিন্তু আপনার জীবনের কিন্তু রূপরেখা তৈরি হবে। তাই আজকে আপনি কি বলছেন, কি ভাবছেন, কোন ব্যাপারকে নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু আপনার জীবন গঠিত হবে। জীবন এমন একটা জিনিস, কোনো একটা পার্টিকুলার জিনিস মিসিং হলেই আপনার জীবনকে কিন্তু অপ্রাসঙ্গিক করে দেবে, হয়তো সেই জায়গাটার জন্য আপনার সারা জীবন কষ্ট করে দেবে। যেমন অর্থ ছাড়া মানুষ যেমন চলতে পারে না, তেমন অর্থ অবশ্যই মানুষের জীবনে প্রয়োজন আছে, আবার অর্থই মানুষকে সবকিছু প্রদান করতে পারে না। তাই মানুষের জীবনে যেমন একটা বড় মূল্যবোধের দরকার আছে, যেমন আত্মার দরকার আছে, যেমন অর্থের দরকার আছে, তেমন ভালো শরীরের প্রয়োজন আছে। সবকিছু নিয়েই কিন্তু শরীর। তো যাই হোক, আমাদের সব দিকে কিন্তু ধ্যান রাখা উচিত। আমি সুকৃতি দান, আমি আলোচনা করব 2025 সালে তুলা রাশি বা লগ্নের 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে। তো এতগুলো গ্রহের কথা সবসময় বলা সম্ভব নয়, তাই মোটামুটিভাবে এই যে টোটালি 4টে প্ল্যানেট, যেটা 2025 সালে আপনাদের ক্ষেত্রে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি, এই 4টে প্ল্যানেট তাদের যে টোটালি অবস্থান 2025 সালে, যেমন রাহু কেতু ষষ্ঠ দ্বাদশের কিন্তু আপনাদের প্রথমার্ধে অবস্থান করবে মোটামুটিভাবে 18ই মে পর্যন্ত। তারপর কিন্তু দ্বিতীয়ার্ধে পঞ্চম একাদশে চলে যাবে। তারপর বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নের মোটামুটি প্রথমার্ধে, অর্থাৎ মোটামুটি প্রথমার্ধে ধরলে আমি টাইমটা মেনশন করতে হবে 14ই মে পর্যন্ত অষ্টম ভাবে, তারপর নবম ভাবে চলে যাবে। যেই বৃহস্পতিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, কেননা আপনাদের তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠপতি এবং তৃতীয়পতি। আবার অন্যদিক থেকে বলতে গেলে শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং চতুর্থপতি, দুটো ভাবকে কন্ট্রোল করে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। চতুর্থপতি এবং পঞ্চমপতি শনি এতদিন ধরে পঞ্চম ভাবে অবস্থান করছিল, তারপর কিন্তু রাহুর ঘরে, অর্থাৎ রাহু এতদিন যে ঘরে অবস্থান করছিল সেই ঘরে ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করবে। রাহু জায়গায় শনি চলে আসবে এবং শনির জায়গায় রাহু চলে আসবে। তো এই যে সার্বিক ব্যাপারগুলোকে মাথায় রেখে টোটাল 10খানা ফলাদেশ আপনাদের কাছে তৈরি করেছি, আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে পুরোপুরি শুনুন, বুঝুন এবং কি যুক্তিতে আমি কথাগুলো বলছি সেগুলোকেও কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। শুধুমাত্র আমার কথা কেন বিশ্বাস করবেন, কারণ অবশ্যই প্রতিটা জায়গায় আপনার লজিক থাকা দরকার, প্রতিটা জায়গায় আপনার কোশ্চেন থাকা দরকার। প্রথমেই বলবো হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রিক ব্যাপারে। দেখুন, প্রথমার্ধে যদিও হচ্ছে বৃহস্পতিদেব আপনার লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, আমি বললাম আপনাদের ক্ষেত্রে যে ষষ্ঠপতি এবং তৃতীয়পতি, কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতিদেব আপনাদের অষ্টম ভাবে থাকার জন্য প্রথমার্ধে কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম, কিছুটা গ্যাস অম্বলের সমস্যা, মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকাল প্রবলেম, গুরুজনদের সঙ্গে একটু মতবিরোধ তৈরি হওয়া, মেনলি স্বাস্থ্যের কথা বলতে গেলে কিন্তু প্রথমার্ধে আপনারা একটু পেট সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট করতে পারে। দ্বিতীয়ার্ধে বৃহস্পতি সংক্রান্ত জায়গা থেকে পেটের প্রবলেম মিটে গেলেও, কারণ দ্বিতীয় অর্ধে কিন্তু বৃহস্পতি আপনাদের নবম ভাবে চলে যাচ্ছে, ঠিক আছে। বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ, সে কিন্তু নবম ভাবে পাশ করছে। তাই দ্বিতীয়ার্ধে আপনার সার্বিক সমস্যা নির্মূল হলেও পঞ্চম ভাবে যেহেতু রাহু অবস্থান করবে, কেননা ষষ্ঠ ভাব থেকে পিছিয়ে গিয়ে পঞ্চম ভাবে রাহু থাকছে, তাই আপনার মধ্যে এই স্পাইসি ফুডের প্রতি ইচ্ছা একটু বেড়ে যেতে পারে। সেই জন্য আপনাকে ভুলভাল খাদ্য খাওয়ার ব্যাপারে সাবধান অবশ্যই কিন্তু হতে হবে। এবং আপনার কিছুটা পেটের প্রবলেম কিন্তু তখনও থেকে যাবে, তবে বৃহস্পতি দেবের জন্য যে প্রবলেমটা হচ্ছিল, বৃহস্পতি নবম ভাবে থাকার জন্য আপনাকে অনেকটাই গার্ড দেবে। তবে হ্যাঁ, নবম ভাবে বৃহস্পতি থেকে পঞ্চম ভাবে রাহুকে কিছুটা প্রভাবিত করার জন্য আপনার অনেকটাই সমস্যা নির্মূল হবে। তবে নিজেকে ভুলভাল খাদ্য খাওয়ার ব্যাপারে আপনাকে কিন্তু সাবধান হতে হবে। ফুডের ব্যাপারে কিন্তু আপনাকে অনেক সাবধান হতে হবে, হাইজেনিক ফুড কিন্তু খেতে হবে। এবং আপনাকে সবসময় একটা ডিপ্রেশন, মানসিক চাপ, অশান্তি, এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে, কেননা পঞ্চম ভাবে রাহু থাকার জন্য ভুল দেখা, ভুল বোঝা এবং সন্তানের ব্যাপারে আপনাকে সাবধান হওয়া, নিজের বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সাবধান হওয়া। জেনারেলি ভাবে কিন্তু কিছুটা পেটের সমস্যা থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রথমার্ধে
বৃহস্পতি দেবের অষ্টমভাবে প্রভাব, তারপর পঞ্চমভাবে রাহুর প্রভাব, দুটো দিক থেকে একটু সাবধান কিন্তু পেটের ব্যাপারে নিতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে গাইনোকল ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন কিন্তু তুলা রাশি বা লগ্নকে নিতে হবে। কেননা তুলা রাশি লগ্ন প্রচণ্ড সেন্টিমেন্টাল একটা রাশি, প্রচণ্ড সেন্সিটিভ রাশি, শুক্রের প্রভাবিত। আপনারা অত্যন্তভাবে মানুষের ভালো চান, আপনাদের মধ্যে খুব ভালো ভালো একটা ইনফরমেশন গ্যাদার করা, কিছুটা ক্রিয়েটিভ মেন্টালিটি, আর্টিস্টিক মেন্টালিটি। তবে আপনার বাচ্চাদের শুক্রের অবস্থান যত ভালো হবে আপনি জীবনে তত দিক থেকে ভালো ফল পাবেন। তাই আপনার বাচ্চাদের শুক্রের অবস্থানটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিন্তু রোল প্লে করবে। নেক্সট যে ব্যাপারটা বলবো, ভাগ্যের কথা বলতে গেলে আপনার এখানে প্রথমার্ধে কিছুটা কিন্তু ভাগ্যের দিক থেকে কিছুটা সমস্যা কিছুটা ক্রিয়েট করছে। কেননা দ্বিতীয়ার্ধে কিন্তু সেই ভাগ্য সমস্যাটা কিন্তু সার্বিকভাবে মিটে যাবে। প্রথমার্ধে ভাগ্যের যে আপনি সহযোগিতা যে পাবেন না, পরবর্তী অর্ধে অর্থাৎ মোটামুটিভাবে 14ই মের পর থেকে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে। আপনার উচ্চশিক্ষা, আপনার গবেষণা, আপনার জীবনে সার্বিক অর্থ লাভ, আপনার জীবনে পিতার থেকে হেল্প, আপনার এই সময় কোনো ভালো কোনো চাকরি প্রাপ্তি, কোনো কর্মপ্রাপ্তি, জীবনে আপনার অর্থ লাভ, অনেক লেভেলের মানুষের সঙ্গে একটা কানেকশন বা কমিউনিকেশন বৃদ্ধি, বা যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে ডেফিনেটলি কিন্তু সহযোগিতা প্রদান করবে। যেহেতু এখানে বৃহস্পতি দেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের এখানে পঞ্চমভাবে অবস্থান করছে, রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু নবমভাবে অবস্থান করছে। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে ভাগ্যের একটা সার্বিক বাতাবরণ, সার্বিক একটা উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে। কোনো গুরুস্থানীয় কোনো ব্যক্তি বা হায়ার পদে কোনো আসীন কোনো ব্যক্তির সহযোগিতা আপনার জীবনে কোনো উন্নতি হতে পারে। কোনো গুরুস্থানীয় কোনো লোক বা কোনো মানুষ আপনার জীবনে সঠিকভাবে চলার পথ কিন্তু বাদলে দেবে, যে পথে চললে আপনার জীবনে সার্বিক একটা উন্নতির অবস্থা কিন্তু তৈরি হয়ে যাবে। তাই সার্বিকভাবে ভাগ্যের কথা বলতে গেলে 2025 সালের দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার ভাগ্যের সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করছে। আপনি ভাগ্য উন্নতি বলতে যেটা মনে করছেন, কোন জায়গাটাকে আপনি মেনলি জীবনে প্রায়োরিটি দিচ্ছেন, সেই জায়গায় একটা সার্বিক ভাগ্যোন্নতির জায়গা কিন্তু তৈরি করবে। নেক্সট যেটা বলবো, আপনার পড়াশোনার ক্ষেত্রে দেখুন, প্রথমার্ধে যেহেতু পঞ্চমে শনি থাকছে, তাই আপনি যদি চেষ্টা করেন, লড়াই করেন, পরিশ্রম করেন, তাহলে সন্তানের দিক থেকে, আপনার পড়াশোনার দিক থেকে, আপনার প্রেমের দিক থেকে অবশ্যই শুভ ফল দেবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে পঞ্চমভাবে শনি প্রথমার্ধে অবস্থান করছে, তাই পড়াশোনার দিক থেকে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। কিন্তু আপনি যদি একটু ফাঁকি মারেন, একটু যদি রিল্যাক্টেন্ট হয়ে যান, তাহলে কিন্তু পড়াশোনার দিক থেকে নেগেটিভ ফল পাবেন। কিন্তু শনি যেহেতু আপনার ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতি, সেই পঞ্চমপতি পঞ্চমে থেকে কিন্তু আপনার পড়াশোনার জায়গাটা অনেকটা ভালো করার চেষ্টা করবে। কিন্তু শনি কখনোই ফাঁকি বা কোনো কিছুতে আপনার শর্টকাট ব্যাপারটাকে কিন্তু শনি মোটেই পছন্দ করে না। তাই যখনই আপনি শর্টকাট নেবেন, সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে না। এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাই পঞ্চমভাবে আপনার শনির অবস্থান প্রথমার্ধে আপনি পরিশ্রম করলে, চেষ্টা করলে, লড়াই করলে আপনার পড়াশোনার দিক থেকে সার্বিক উন্নতি হবে। কিন্তু দ্বিতীয়ার্ধে যেহেতু রাহু চলে আসছে আপনার পঞ্চমভাবে, তাই পড়াশোনার মনোসংযোগে একটা অভাব তৈরি করবে। আপনার মধ্যে খুব বেশি সোশ্যাল মিডিয়া ঢুকে পড়া একটা ব্যাপার থাকবে, ফোন ঘাটার প্রবণতা বাড়তে পারে, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এখন তো অলরেডি এআই এর যুগ আসছে। তো মানুষের মধ্যে আলটিমেট মানুষের যে ভাবনা শক্তি, চিন্তা শক্তিটা, সেটা যেন এআই নিজে থেকে নিয়ে নিচ্ছে। তাই আপনাকে পড়াশোনার সময় ফোনকে দরকার হলে অন্য কোনো রুমে রেখে আসবেন, ফোনকে এয়ারপ্লেন মোড অন করে রাখবেন। প্রয়োজন যদি খুব থাকে, যদি ফোনই প্রয়োজন পড়ে, দরকার হলে যে ফোনটা আপনি ইউজ করেন, যে ফোনটা আপনার পড়াশোনার কাজে লাগছে, সেই ফোনটা যেন আপনার পুরোপুরি পার্সোনাল ফোন না হয়। কেননা সেই ফোন থাকলেই আপনি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন, ঠিক আছে? কাজ ছাড়া কিন্তু ফোন, এমন ফোন ইউজ করবেন, দরকার হলে অন্য ফোন, অন্য কারো ফোন ইউজ করে আপনি পড়াশোনার কাজে লাগাতে পারেন। আর যদি সম্ভব হয় তো ফোনটাকে পড়ার টাইমে কিন্তু অন্য ঘরে রেখে আসুন বা ফোকাস মোড অন করে রাখুন যতটা পারা যায়। দেখুন, এখনকার দিনে এমন একটা সমাজ ব্যবস্থা পড়েছে, তো এখনকার ব্যাপারে আমাদের জীবনে না ফোন একটা অতপ্রতভাবে জড়িত হয়ে গেছে। একটা পেমেন্ট থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু, আজকে খবর থেকে শুরু করে আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক ইউজ করছে, ইউটিউব ইউজ করছে। তো সব কিছুটাই একটা, আজকে আমিও সোশ্যাল মিডিয়ার জন্য একটা রয়েছি, আমাকে আপনারা দেখছেন। তো সুতরাং যে ফোন মানেই যে খারাপ তা বলতে পারি না, কেন ফোন এমন একটা ভাবে চলে গেছে, ফোন আর ফোন নেই। কিন্তু এটাও মানতে হবে ফোনের কিছু কিছু নোটিফিকেশন সিস্টেম আমাদের সবসময় এন্ট্র্যাপ করে রেখেছে, আমাদের আটকে রেখেছে, আমাদের সবসময় আমাদের যে মনোসংযোগ, ঠিক আছে, একাগ্রতা, আমাদের সেই জায়গাটা যেন কোথাও একটা হারিয়ে দিচ্ছে, এই কথাটা বুঝতে হবে। তাই পঞ্চম ভাব দিয়ে রাহু পাশ করার জন্য আপনার নিজের
পড়াশোনার ব্যাপারে সাবধান কিন্তু হতে হবে। একটু মনোসংযোগের অভাব তৈরি করতে পারে, পেটের সমস্যা আসতে পারে কিছুটা হলেও, সন্তান নেয়ার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে, মেয়েদের গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা আপনাদের ক্ষেত্রে সন্তানের মধ্যে একটা পড়াশোনার অমনোযোগিতা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে। এই জন্য আপনাকে কিন্তু সার্বিকভাবে 2025-এর ঠিক সেকেন্ডার্ধে আপনাকে কিন্তু এই ব্যাপারগুলো একটু সাবধান হবেন। তবে হ্যাঁ, আপনার মধ্যে একটু ক্রিয়েটিভিটি বৃদ্ধি করবে, আপনার মধ্যে নতুনভাবে ভাবা, নতুনভাবে চিন্তা করা, নতুন কিছু করা, এমন মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে জন্ম দেবে, যেহেতু পঞ্চমভাবে রাহু অবস্থান করবে। শুধুমাত্র নেগেটিভ বললে তো হবে না, কারণ আপনার মধ্যে অবশ্যই একটা নতুন করে কিছু করার মতো একটা মেন্টালিটি, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা, বা যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন বা আইটি প্রফেশনে রয়েছেন, কম্পিউটার রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে এই যোগটা পঞ্চমভাবে রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভাবে আপনাদের উপর ফলাদেশ কিন্তু প্রদান করবে। এই হলো ব্যাপার। নেক্সট যেটা বলবো, যে প্রথমার্ধে আপনাকে পঞ্চমভাবে প্রেমের ব্যাপারে, প্রথমার্ধে আপনাকে প্রেমের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। লাইফ পার্টনারের কোন দিকটায় সুবিধা অসুবিধা, সে কি চাইছে, তার কি প্রবলেম হচ্ছে, সে কি বলতে চাইছে, তার জায়গাটা একটু আপনাকে বুঝতে হবে। এবং দ্বিতীয়ার্ধে রাহু থাকার জন্য আপনার প্রেমের ক্ষেত্রে কিছুটা ঝামেলা ক্রিয়েট করতে পারে। তাই প্রেমের মধ্যে বিনা কারণে বাঘ বিতণ্ডা ঝামেলা এই ব্যাপারটাকে একটু এড়িয়ে চলতে চেষ্টা করুন। বোঝা গেল কি বললাম? কেননা যেহেতু পঞ্চমভাবে রাহু থাকবে, তাই মনের মধ্যে একটা ইলিউশন, ভুল দেখা, ভুল চিন্তাভাবনা দেখার প্রবণতা, বা প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে একটা জটিলতা অবস্থা তৈরি করতে পারে। আপনার যেমন পড়াশোনার প্রতি মনোসংযোগের অভাব তৈরি করতে পারে, তেমন আপনার রোমান্টিকতার মধ্যে, আপনার যে প্রেমের যে জীবনের মধ্যে কিছুটা পরিবর্তন আনতে পারে। সেই জন্য কিন্তু আপনার লাইফ পার্টনারের ব্যাপারে একটু আপনাকে সাবধান হতে, কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে যাবে না। তবে শনি থাকলে যে আপনাকে আনরোম্যান্টিক করে দিল, কিন্তু আপনাকে কিন্তু কর্মমুখী করেছিল। কিন্তু রাহু তো কি ছায়াগ্রহ, তো ছায়াগ্রহ হওয়ার জন্য আপনার মধ্যে খুব ইলিউশন তৈরি করে, ভ্রম তৈরি করে, লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য তৈরি করে। তাই লাইফ পার্টনারে যারা প্রেম করছেন, বিশেষ করে প্রেমের সম্পর্কের ব্যাপারে একটু সাবধান হবেন, তার দিক থেকে একটু বুঝবেন, ঠিক আছে? বা যাদের ক্ষেত্রে নেগেটিভ প্রেম আছে, নেগেটিভ কোনো প্রেম আসতে পারে, বা নেগেটিভ যাদের প্রেম আছে সেটাতে আপনাদেরকে আরও জড়িয়ে দিতে পারে, সেই ব্যাপারে সাবধান হতে হবে। পঞ্চমভাবে এখানে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবটি যখন রাহু পাশ করবে, তাই আপনাকে বুদ্ধিটা কিন্তু খুব ঠান্ডা মাথায় নিজের মাথা খাটাতে হবে। বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে একটু সাবধান হতে হবে, নাহলে কিন্তু ভুলভাল বুদ্ধি ইউজ করলে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে, ঠিক আছে? তো নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শত্রুতার জায়গাটা। প্রথমার্ধে আপনাকে প্রথমার্ধে শত্রুতার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। তবে কেননা যেহেতু ষষ্ঠভাবে রাহু থাকছে, খুব লো লেভেলের একটা শত্রুতা আপনাদের জীবনে ক্রিয়েট করতে পারে। যেহেতু ষষ্ঠভাবে রাহু থাকছে, হঠাৎ করে কোনো শরীর টরীর খারাপ হতে পারে, পেটের কিছুটা প্রবলেম আসতে পারে দুম করে। তবে সেটা সাময়িক সময়ের জন্য, তবে সেটা আবার চলে যাবে, এবং সেটা কিছুদিন আপনাকে কিছুদিন জ্বালাবে, ভোগান্তি দেবে। সেটা কী কারণে শরীর টরীরটা খারাপ হচ্ছে সেটা তো খুঁজে পাওয়া গেল না, পরে হয়তো আবার ঠিক হয়ে গেল নিজে থেকে। তো যাই হোক, ষষ্ঠভাবে এখানে রাহুর অবস্থান আপনাকে কিছুটা শত্রুতা ক্রিয়েট করা, কিছু দিনের জন্য হঠাৎ করে কোনো শরীর টরীর খারাপ করার একটা ব্যাপার থাকবে, তারপরে পরে ঠিক হবে। কিন্তু দ্বিতীয়ার্ধে আপনার এই শত্রুতার জায়গাটা শারীরিকভাবে সরে যাবে, শরীর টরীর যে দুমদাম মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছিল সেই জায়গাটা চলে যাবে, ঠিক আছে? সেই জায়গাটা অনেকটা উন্নতি হবে। নাম্বার 6, যেটা ব্যয়ের ক্ষেত্রে বলতে গেলে, প্রথমার্ধে ব্যয়ের ব্যাপারে আপনাকে কিছুটা সাবধান হতে হবে। যেহেতু আপনার দ্বাদশভাবে কেতু রয়েছে, অযথা খরচ করবেন না। নিজের খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া লাক্সারিয়াস জিনিসের দিক থেকে, বিলাস যে সামগ্রী সেগুলো কেনার ব্যাপারে একটু সাবধান হবেন, নাহলে কিন্তু টাকা পয়সা পর্যন্তভাবে খরচ হতে পারে। টাকা পয়সা জমানোর ক্ষেত্রে খুব সমস্যা ক্রিয়েট করতে পারে, কেননা ষষ্ঠভাবে যেহেতু রাহু রয়েছে, তার নবম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়ার জন্য আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত ব্যয় বেড়ে যেতে পারে। নিজের মুখের ভাষা প্রয়োগ করার ব্যাপারে সাবধান হতে হবে প্রথমার্ধেতে, ঠিক আছে? আয় ভাবের কথা বলতে গেলে আপনাকে কিন্তু প্রথমার্ধে আয়ের দিকটা অনেকটা ভালো করলেও দ্বিতীয়ার্ধে আপনার আয় যে হবে না তা নয়, হবে অনেক দিক থেকে। তবে যে টাকা আপনার আটকে গেছে সেই টাকা ফেরত পেতে কিছুটা কষ্ট হতে পারে, কারণ 11th হাউসে যেহেতু কেতু অবস্থান করবে। তবে হ্যাঁ, ফাটকার দিক থেকে অনেক ইনকাম আসবে, ঠিক আছে? যেটা আশা করেননি, এক্সপেক্ট করেননি, কারণ কেতু হচ্ছে অনেকটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে। যেখানে আপনি আশা করবেন, যেটা আপনি খুব ইচ্ছা করবেন যেখান থেকে আপনার ইনকামটা হবে, সেই জায়গায় ইনকাম দেবে না। কিন্তু যেটা আপনি আশাই করেননি, তার জন্য পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, সেই জায়গায় হঠাৎ করে উন্নতি পেয়ে যাবেন। তাই 11th হাউসে কেতু থাকার জন্য, তাই আয় ভাবের দিক থেকে প্রথম জায়গাটা, প্রথম অর্ধটা আপনার ক্ষেত্রে যতটা শুভ থাকবে, দ্বিতীয়ার্ধে একটু আপনার ফিরে পাওয়া যে টাকাগুলো পেতে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। তবে আপনাকে প্রথমার্ধে আয় অবশ্যই হবে, তবে ব্যয়ের দিকটা একটু খেয়াল কিন্তু রাখতে হবে, যেহেতু দ্বাদশভাবে কেতু থাকছে। পরবর্তী সার্বিকভাবে নাম্বার 8 যেটা বলবো, আমরা এই টোটাল 2025 সালে একটা সার্বিক পেশাগতভাবে উন্নতি হবে, কর্মোন্নতির একটা যোগ কিন্তু ক্রিয়েট করছে।
যেহেতু এখানে আপনার সপ্তমপতি এবং মঙ্গল হচ্ছে আপনার ক্ষেত্রে দ্বিতীয় পতির একটা বছর, এই বছরে আপনার একটা সার্বিকভাবে পেশাগতভাবে অনেক উন্নতি হবে, আপনার বিবাহের যোগ তৈরি হতে পারে, বিবাহ হতে পারে এবং আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে। কেননা যেহেতু এখানে সপ্তমপতির বছর আপনার প্রেম, ভালোবাসা, রোমান্টিকতার মধ্যে অনেকটাই সুমঙ্গলদেব আপনাকে হেল্প করবে। তবে আপনার বাচ্চাদের মঙ্গল বা বৃহস্পতি এই গ্রহগুলো কতটা ভালো রয়েছে সেটা কিন্তু দেখতে হবে। এবং আপনার জীবনে একটা আর্থিক সার্বিক উন্নতি আসবে। তবে ভুলভাল জায়গায় ব্যয় করা, বিনিয়োগ করার ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, যেহেতু প্রথমার্ধে রাহুর একটা দৃষ্টি কিন্তু আপনার সেকেন্ড হাউসে থাকছে এবং মোটামুটিভাবে কিন্তু এখানে সেকেন্ড হাউসে রাহুর একটা প্রভাব পড়ার জন্য আপনার নিজের বাক্যকে একটু লাগাম দিতে হবে, বাক্য ব্যবহার ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে আর্থিক উন্নতির একটা যোগ কিন্তু 2025 সালে আপনাকে তৈরি করে দেবে। আপনার সার্বিকভাবে বিবাহ বা সম্পর্কের দিক থেকে একটা যোগাযোগ কিন্তু অবশ্যই আসবে বা সম্পর্কের উন্নতি হবে। যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে, যেহেতু মঙ্গলের বছর, আপনাদের সারা জীবন একটা ওভারঅল ভাবে কিন্তু একটা লাইফ পার্টনারের থেকে সহযোগিতা, একটু রোমান্টিকতা একটু হালকাভাবে থাকে, একটু ঘুরতে যাওয়ার ব্যাপার তৈরি হবে, একটু ছোট ছোট ভ্রমণ তৈরি হতে পারে আপনাদের এই সময়। তো যেহেতু রাহু কেতু অলরেডি প্রথমার্ধে ষষ্ঠ দ্বাদশে থাকছে, ছোটখাটো কোনো ট্যুর হতে পারে, সেই ব্যাপারটা রয়েছে। সম্পর্কে একটা স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, ক্রিয়েটিভ জায়গায় অনেক দিক থেকে কোনো উন্নতি করতে পারেন। বিশেষ করে যারা কোনো মিডিয়া লাইনে রয়েছেন, আইটি প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি হবে এবং ক্রিয়েটিভ লাইনে সার্বিক একটা উন্নতি হবে। নিজস্ব বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে আপনি সহযোগিতা পাবেন। তবে মাঝে মাঝে একটু ফিকেল মেন্টালিটি আপনার তৈরি হতে পারে, মনোসংযোগ বা কনসেন্ট্রেশনে কিছুটা অভাব তৈরি করতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান হবেন। অন্যদিক থেকে আপনার শারীরিক দিক থেকে অনেকটা উন্নতি হবে। প্রথমার্ধে হয়তো কিছুটা সমস্যা থাকছে পেট সংক্রান্ত, দ্বিতীয়ার্ধে পেট বা গাইনোকাল প্রবলেম থাকলে ওভারঅলভাবে শারীরিক উন্নতি কিন্তু আসছে। আপনার জীবনে একটা শারীরিক বিদেশ যাত্রা হতে পারে, আধ্যাত্মিকতার দিক থেকে আপনার লাভদায়ক হতে পারে, বা আপনার উচ্চশিক্ষা বা গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম গবেষণা রিলেটেড কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সার্বিকভাবে 2025 সাল তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে হায়ার এডুকেশনের দিক থেকে কিন্তু অনেকটাই শুভ প্রভাব কিন্তু বর্তাবে। নাম্বার 9 যেটা বলবো, ওভারঅল গ্রহগুলোর সার্বিক কথা বিচার বিবেচনা করলে প্রথমার্ধে রাহু কিন্তু ষষ্ঠ দ্বাদশে থাকবে, তাই আপনাকে শত্রুতার ব্যাপারে, আপনাকে ব্যয়ের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। তবে বিদেশ যাত্রার দিক থেকে, ছোটখাটো কোনো ভ্রমণের দিক থেকে ষষ্ঠে রাহু এবং দ্বাদশে কেতু অত্যন্ত শুভ ফল দেয়। তবে হ্যাঁ, দ্বাদশে কেতু থাকলে ফোর্থ হাউসে তার দৃষ্টি পড়ার জন্য কিছুটা মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স তৈরি করে। যদিও রাহু কেতুর এই অবস্থান 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত, 2025-এর 18ই মে পর্যন্ত কিন্তু জিনিসটা থাকছে। তো এখানে রাহু কেতুর এই যে অবস্থান, যে 23 অক্টোবর থেকে 2025 18 মে, এই যে সময়কালটা বলছি, এই সময় আপনার একটু ব্যয় বাড়তে পারে, শত্রুতার ব্যাপার বাড়তে পারে, আপনার বিদেশ যাত্রা হতে পারে, ছোট কোনো ট্যুর হতে পারে, বা আরোগ্য লাভের আশায় কোনো বিদেশ যাত্রা হতে পারে, বা কিছুটা পরিবার কেন্দ্রিক ব্যাপারে ঝামেলা ক্রিয়েট করতে পারে। পিয়ারদের কিন্তু আপনার এই সংক্রান্ত ব্যাপারগুলো, অর্থাৎ ব্যয় সংক্রান্ত সমস্যা, পরিবার কেন্দ্রিক সমস্যা, শরীর সংক্রান্ত সমস্যা কিছুটা কেটে যাবে। কিন্তু আপনার পঞ্চম ভাবে রাহু কিছুটা ফিকেল মাইন্ড তৈরি করতে পারে সন্তান নেওয়ার ক্ষেত্রে, বা সন্তানের দিক থেকে কিছুটা যত্নশীল আপনাকে হতে হবে। প্রেমের ব্যাপারে সাবধান হতে হবে, লাইফ পার্টনারের সঙ্গে তার সুবিধা অসুবিধা জায়গাটা বুঝতে হবে। এবং একাদশভাবে কেতু অবস্থান করার জন্য যেখানে যতটা অর্থ পাওয়ার কথা সেই জায়গাটা কোথাও যেন আটকে যেতে পারে, তবে ফাটকা জায়গা থেকে অর্থ লাভের সুযোগ সুবিধা তৈরি করে দেবে। আপনার জীবনের হঠাৎ করে কোনো সম্পত্তি প্রাপ্তি, অর্থ প্রাপ্তির সুযোগ তৈরি করবে, কিন্তু যেটা দীর্ঘদিন ধরে চলছে সেই জায়গাটা, সেই গতানুগতিক জায়গাটা কিন্তু কিছুটা একটা প্রেসারাইজ অবস্থা তৈরি করবে 11th হাউসে কেতু থাকার জন্য। তার জন্য কিন্তু কেতুর মন্ত্রপাঠটা একান্ত জরুরি হবে। 2025 সালে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষকে কেতুর মন্ত্রপাঠ কিন্তু অবশ্যই করতে হবে। এবং স্ত্রাম স্ত্রীম স্ত্রম শাহ কেতবেন, আমি লাস্টে বলছি। পরবর্তী নেক্সট যে গ্রহটা কথা বলবো সেটা হচ্ছে অষ্টম ভাব দিয়ে বৃহস্পতি পাশ করার জন্য কিন্তু আপনাকে কিছুটা গার্জেনের সঙ্গে মনোমালিন্য, কিছুটা মানে একটু বেপরোয়া সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অষ্টম ভাবে বৃহস্পতি কিন্তু আপনার উপর ফলাদেশ দেবে। তো এবং একটু পেটের সমস্যা থাকছে, একটু ভুলভাল চিন্তা ভাবনা, লং টার্ম বিশেষে ডিসিশন মেকিং এর পাওয়ারে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে অষ্টম ভাবে এখানে বৃহস্পতিদেব অবস্থান করার জন্য। এবং এই বৃহস্পতিদেব যখনই নবম ভাবে চলে যাবে তখন কিন্তু আপনার একটা ভাগ্যের সার্বিক উন্নতি হবে, ঈশ্বর দত্ত একটা ক্ষমতা আপনি লাভ করবেন, আপনি অনেক কাজে অবশ্যই একটা সফলতা কিন্তু অবশ্যই পাবেন। যেহেতু আপনাদের নবম ভাবে বৃহস্পতিদেব, যেহেতু তৃতীয় প্রতি অনেক কানেকশন, অনেক কমিউনিকেশন, আপনার জীবনে
কোনো রকম মানে প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সহযোগিতা প্রদান করার ক্ষেত্রে, বা আপনার ভাগ্যের উন্নতি বা ঈশ্বর দত্ত এক ক্ষমতা, বা আপনার গুরুস্থানে কোনো মানুষের থেকে আপনার জীবনে সার্বিক একটা সহযোগিতা আপনি ডেফিনেটলি লাভ করবেন, যেহেতু ক্ষেত্রে বৃহস্পতিদেব আপনার নবম ভাবকে প্রভাবিত করছে। তবে আপনার বাচ্চাটি বৃহস্পতি কতটা স্ট্রং, কতটা আপনার বাচ্চাটি স্ট্রং হয়ে অবস্থান করছে, কতটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা কিন্তু আপনার বাচ্চার থেকে সার্বিকভাবে কিন্তু দেখতে হবে। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শনি পঞ্চম ভাবে থেকে কিছুটা আপনাকে আনরোম্যান্টিক করে দেবে। পড়াশোনার ব্যাপারে একটু বেশি পরিশ্রম করতে হবে, সন্তানের ব্যাপারে একটু দায়িত্বশীল হতে হবে। কিন্তু সেই শনি পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে থাকার জন্য আপনাকে কিন্তু একটু নিজের যে কোনো রকমের প্রতিযোগিতাগুলোর ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। তবে কর্মের একটা সার্বিক উন্নতি কিন্তু ষষ্ঠভাবে শনি আপনাকে প্রদান করে। আপনারা জানেন যে দ্বিতীয়, ষষ্ঠ এবং দশম এই ভাবগুলো কিছুটা কর্ম রিলেটেড ভাব। তো কর্মস্থানে কিন্তু শনি থাকলে আপনার কর্মের একটা সার্বিক উন্নতি হবে। তবে আপনাকে পরিশ্রম, চেষ্টা, লড়াই, অধ্যবসায় রাখতে হবে। প্রতিকার বলতে গেলে 2025 সালে আমাকে যেটা ভাবাচ্ছে, পঞ্চম ভাবে রাহু এবং একাদশ ভাবে কেতু। তাই আপনার যদি সন্তান ধারণের দিক থেকে কোনো অসুবিধা হয়, বা সন্তান সংক্রান্ত সমস্যা যায়, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন বা প্রেম সংক্রান্ত সমস্যা যায়, তাহলে কিন্তু, বা ব্যবসা কেন্দ্রিক কিছুটা সমস্যা যায়, তাহলে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করুন। রাহুর যে মন্ত্র, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ, ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। অথবা কেতুর যে মন্ত্র, ওং স্ত্রাম, আচ্ছা কেতু কখন মন্ত্র পাঠ করবেন সেটা হচ্ছে, কিন্তু যদি আপনার কোনো আয়ের দিক থেকে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করে, আপনার কোনো কোনো টাকা পাওয়ার থাকলে সেই টাকা হয়তো আটকে যাচ্ছে, পাওনা টাকা আপনি নিজে পেতে পারছেন না, তাহলে কিন্তু আপনার অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন। বা জীবনের প্রাপ্তিযোগের ক্ষেত্রে কিছুটা বাধা ক্রিয়েট করছে, যে স্বপ্নগুলো দেখছিলেন, যে জিনিসগুলো বাস্তবে পরিণত হতে হতেও যদি যেন আটকে যাচ্ছে, তাহলে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করুন। কেতুর যে মন্ত্র, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রীম স্ত্রম সহ কেতবে নমঃ মন্ত্র পাঠ করুন, করলে অনেক উপকার পাবেন। এবং আপনাকে কিন্তু একটু নিজের মনোসংযোগ বজায় রাখতে হবে। যে কাজটা আপনি করছেন, কনসেন্ট্রেশন খুব ব্রেক হতে পারে 2025 সালে, একটা কনসেন্ট্রেশন ডেফিসিয়েন্সি বলে ব্যাপারটা চলে আসবে। সেই ব্যাপারে কিন্তু সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে। তবে যারা মিডিয়া লাইনে বা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, তো এখানে কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা একটা লাভদায়ক অবস্থা কিন্তু তৈরি করবে, যেহেতু পঞ্চম ভাবে রাহু থাকছে। বোঝা গেল কি বললাম? এই হলো ওভারঅল ব্যাপার। তাই রাহু কেতুর মন্ত্রপাঠ যেটা আপনার লাগবে সেটা করুন আগে। আর আপনারা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে পারেন। তবে যেহেতু মঙ্গলের বছর, আপনার সপ্তম পতি এবং দ্বিতীয় পতির যেহেতু বছর, তাই প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করলে আপনার জীবনের সার্বিক একটা উন্নতি বা প্রোগ্রেস কিন্তু ডেফিনেটলি ইন্ডিকেট করবে। বোঝা গেল কি বলে? আজকে এখানেই থামছে। আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো, কোন জায়গাটা আপনার সব থেকে মনটা ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে? সবাই অনেকে ফোন করেন, অনেক সময় ফোন ধরতে পারি না, রিপ্লাই দিতে পারি না। তো যারা কনসালটেশন নিতে চাইছেন তাদের কাছে আমি একটু অনুরোধ করব, তারা আমরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যদি দেখেন যে আমি রিপ্লাই দিচ্ছি না, বা আমি কিন্তু আমার কোনো ওই অহংকার থেকে রিপ্লাই দিচ্ছি না তা নয়, আমাকে সব কিছু সামলাতে হয়, অনেক সময় হয়তো স্কিপ হয়ে যেতে পারে বা মিস হয়ে যেতে পারে। তো যাই হোক, আপনারা দরকার হলে বারে বারে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবেন, আমি উত্তর দেবো। আচ্ছা, আরেকটা কথা বলি যে আপনাদের ভালোবাসায় আজকে ইউটিউব চ্যানেলটা আমি এই পর্যায়ে এসেছে। তো আপনারা না থাকলে কখনো এই পর্যায়ে আসতে পারতাম না। তাই আপনাদের জন্যই আমি একটু উন্নত মানের সাউন্ড সিস্টেম প্রোভাইড করছি, যাতে আপনাদের শুনতে সুবিধা হয়। আপনারা বুঝতেই পারছেন অন্য লেভেলের একটা বেস আপনারা পাচ্ছেন। তো আগের যা সাউন্ড কোয়ালিটি ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই নিজেকে আপগ্রেড করতে পেরেছি। তাই আপনারা না থাকলে কিন্তু কখনো আমি এটা পারতাম না। থ্যাঙ্কস টু অডিয়েন্স যারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউটিউব টিম। ভিডিওটা বড় হয়ে যায়, আমি একটা আবেগ জড়িয়ে থাকে আমার ইউটিউব চ্যানেলটাতে। তো আমি এত অনুপ্রেরণা পাই কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, এবং থ্যাঙ্কস টু ইউটিউব টিম। কারণ ইউটিউব টিম না থাকলে কিন্তু আমি কখনোই এইভাবে কিন্তু ভিডিও করতে পারতাম না। তবে সার্বিকভাবে আপনাদের বাচ্চাটি আলটিমেটলি কতটা ভালো আপনি ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটার উপর। তাই বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করুন। তবে যে প্রতিকারগুলো আপনাদের করতে বলছি সেগুলো করলে অনেকটা উপকার পাবেন। এগুলো করতে পারেন। হয়তো আপনারা খুব ব্যস্ত থাকেন, অনেকের পক্ষে সম্ভব হয় না। তবে যদি পারেন, যতটুকু পারেন যদি করেন, তো উপকারই হবে আপনাদের জীবনে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।